আসসালামু আলাইকুম বন্ধুরা, গল্প চয়নের অদ্ভুত এই গল্পের রাজ্যে আপনাকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি বিখ্যাত শিকারী কেনেথ এন্ডারসনের লেখা দুর্ধর্ষ এক শিকার কাহিনী। আমাদের আজকের গল্পের নাম শিবানীপল্লীর কালো চিতা। আজের প্রথম পর্ব। গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। এতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের গল্প শুরু করি। শিবানীপল্লী আমার প্রিয় শিকার ক্ষেত্র, কারণ জায়গাটা শহর ব্যাঙ্গালোরের কাছাকাছি বলে সপ্তাহ শেষে এমনকি জ্যোৎস্না রাতে কয়েক ঘন্টার মধ্যে সেখানে গিয়ে হাজির হওয়া যায়। মোটরে ব্যাঙ্গালোর থেকে দেনকানিকোটা প্রায় ৪৫ মাইলের পথ। সেখান থেকে মাইল পাঁচেক পায়ে হাঁটলেই শিবানীপল্লী। ছোট্ট জনপদ, সংরক্ষিত জঙ্গলের গা ঘেঁষা। এই ছোট্ট জনপদ শিবানীপল্লীর প্রায় ৩ মাইল পশ্চিমের জমিটা অনেকটা নিচু, প্রায় ৩০০ ফিট। সেই নিচু খাদ ধরে বয়ে চলেছে সরু একটা নালা। শিবানীপল্লীর দক্ষিণে আরও একটা সংকীর্ণ জলধারা পূব থেকে পশ্চিমে চলে গেছে। পশ্চিম উপত্যকার পাদদেশের নালার সঙ্গে তাল মিলিয়ে এই জলধারাটা যেন প্রতিযোগিতায় মেতেছে। জনপদ শিবানীপল্লীর জঙ্গলটা এগিয়ে গেছে একটা ফরেস্ট ডাক বাংলোয়, গলহাটি বাংলো। প্রায় ৫০০ ফিট টিলার উপরে বসানো এই গলহাটি বাংলো। গলহাটি বাংলোর পূবে প্রায় ৪.৫ মাইল দূরে আর একটা ফরেস্ট বাংলো। অঞ্চলটার নাম আইয়োর। এই বাংলোটার মাইল চারেক উত্তর পূবে বন বিভাগের একটা বড় ছাউনি। কাছাকাছি এই প্রস্তরময় টিলা কচুভাদি। সেই ছাউনির নিচে রয়েছে পুরনো দিনের বিরাট দুটো ওজন করার দাড়িপাল্লা। অতীতে স্থানীয় অধিবাসীরা জঙ্গল থেকে চন্দন কাঠ কেটে বা খুঁজে নিয়ে এসে ফরেস্ট ডিপার্টমেন্টকে বিক্রি করত। দেনকানিকোটা হেডকোয়ার্টারের গুদামে জমা হবার আগে সেই সব চন্দন কাঠের ওজন এখানেই করা হতো। শিবানীপল্লীর উত্তর দিকে প্রায় মাইল পাঁচেক দূরে গভীর জঙ্গল, তারপর রাস্তা। এই রাস্তার উপরে মোটর গাড়ি রেখে আরও প্রায় ৫ মাইল জঙ্গল ভেঙে তবে যেতে হয় শিবানীপল্লী জনপদে। শিবানীপল্লীতে বাড়িঘর বলতে বড় জোর গোটা ৬ খড়ে ছাওয়া মাটির দেওয়ালের কুটির। সুতরাং জনপদ বলতে যা বোঝায় শিবানীপল্লী তা নয়, বরং শিবানীপল্লীর মাইল ৩ উত্তরে সালিভারাম বড় গ্রাম। জঙ্গলের ঢোকার মুখের রাস্তায় মোটর গাড়ি রেখে পায়ে হেঁটে যেতে হলে যে জঙ্গলটাকে পার হতে হয় তার আধা আধি দূরত্বে এই সালিভারাম গ্রামটা। ফরেস্ট ডিপার্টমেন্টের ফায়ার লাইন শিবানীপল্লীর গ্রামটাকে চারধারে ঘিরে রেখেছে। সেই ফায়ার লাইন থেকেই সংরক্ষিত অরণ্যের শুরু, যার দূরত্ব শিবানীপল্লীর থেকে কোথাও ১ মাইল, আবার কোথাও আধ মাইল। দক্ষিণ পূব কোণের যেখানে দুটো ফায়ার লাইন পরস্পরকে অতিক্রম করেছে ঠিক সেখানেই একটা জলের গর্ত। দুটো জলের ধারা এই গর্তে এসে মিশেছে। শিবানীপল্লীর ১০০-৩ ফিট নিচে জলের ধারা দুটো একসঙ্গে এখানে এসে মিলেছে। সেখানের জঙ্গলের গভীরতা অনেক বেশি। শিবানীপল্লীর মাইল ৮ দক্ষিণ পশ্চিমে আনচেটি বড় জনপদ এবং সমৃদ্ধ গ্রাম। উপরের বিস্তারিত বর্ণনাগুলো দেওয়ার কারণ হলো যাতে পাঠক পাঠিকা শিকারের কাহিনীগুলোতে ঢোকার আগে জায়গাটার একটা ছবি মানুষ চোখে এঁকে নিতে পারে। যাই হোক, বর্ণিত অঞ্চলটা চিতাবাঘের বসবাসের জন্য আদর্শ বলা চলে। চারদিকে ছোট ছোট টিলা পাথরে ভর্তি, দুর্ভেদ্য ঝোপঝাড়, গভীর জঙ্গল, আর দুটো তীর তীরে জলের ধারা। তাছাড়া জলের গর্ত তো রয়েছেই। শুধু চিতারাই যে এগুলো থেকে নিয়মিত জলের যোগান পায় তাই নয়, ওদের শিকার ও অন্য জানোয়ারদেরও বেড়ে ওঠার জন্য জল এবং খাদ্যের ঘাটতি পড়ে না। এই কারণে শিবানীপল্লীতেও গৃহপালিত গরু মোষের সংখ্যা এত বেশি। সুতরাং অঞ্চলটা যে চিতার পক্ষে লোভনীয় তা বলার অপেক্ষা রাখে না। এই কারণে বেশ কয়েকটা চিতাবাঘ পাকাপাকিভাবে এ তল্লাটে আস্তানা গেড়েছিল।
আর তার জন্য 1929 সালে আমি যেদিন প্রথম শিবানীপল্লী যাই, তখন থেকে এক অমোঘ আকর্ষণে শিবানীপল্লী আমাকে বেঁধে ফেলেছিল। জলের গর্তটার পাশাপাশি মোটা মোটা বাঁশ গাছের ঝোপ, দক্ষিণ থেকে পশ্চিমে একটানা গভীর জঙ্গল, আর মাঝে মাঝে দুর্ভেদ্য ঝোপঝাড়। কয়েকটা চন্দন কাঠের গাছ পূব থেকে উত্তর দিকে বিস্তৃত। অঞ্চলটার নৈসর্গিক সৌন্দর্যের কোনো তুলনা হয় না। পশ্চিম দিগন্ত পর্যন্ত বিস্তৃত পাহাড়ের সারি যেন দিগন্তে গিয়ে মিশেছে। সকালের কুয়াশায় নিচের জঙ্গল আর পাহাড়ের পাদদেশ সম্পূর্ণ হারিয়ে যায়। চূড়োগুলো ঘিরে ভেসে যাওয়া সাদা মেঘের টুকরোগুলোকে দেখে মনে হয় কেউ যেন অলক্ষ্যে রাশরাশ পেঁজা তুলো ভাসিয়ে দিয়েছে। আবার মেঘলা দিনে ব্যাপারটা সম্পূর্ণ বিপরীত হয়। পাহাড়ের চূড়োগুলো সম্পূর্ণ অদৃশ্য হয়ে পাদদেশ স্পষ্ট হয়ে ওঠে। পুরো তল্লাটকে তখন সমভূমি বলে মনে হয়। অনেক বানভাসী জ্যোৎস্নার রাত শিবানীপল্লীর আশেপাশের জঙ্গলে ঘুরে কাটিয়েছি। একমাত্র বাইসন ছাড়া জঙ্গলের অন্যান্য জানোয়ার কম দেখিনি। প্রচুর না হোক, সংখ্যায় নেহাতি কম নেই সেই জঙ্গলে। হঠাৎ বুনো হাতির মুখোমুখি, বাঘের গম্ভীর অথচ অস্পষ্ট গোঙানি, চিতাবাঘের কাঠচেরাইয়ের মতো শব্দ তুলে ডাক, অথবা সম্বরের আকস্মিক ভয় পেয়ে পালানো, সব কিছুর অভিজ্ঞতা জ্যোৎস্নার রাতে এই জঙ্গলে ঘুরতে বেরোলে যে হবে তা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি। তবে হাতি ছাড়া বাঘ, চিতা বা সম্বরকে নজরে আনা হয়তোবা সম্ভব হবে না, কারণ এই জানোয়ারগুলো অত্যন্ত ধূর্ত। ওরা জঙ্গলে যে কোনো মানুষের উপস্থিতি অনেক আগেই টের পেয়ে যায়। হঠাৎ একটা ভালুককে সাদা পিঁপড়ের ঢিবি বা গাছের মূল খুঁজতে দেখে আপনি হয়তোবা হোঁচট খাবেন, কারণ ব্যাপারটা নজর এড়িয়ে যাওয়ার কথা নয়। ওর দেখার আগেই আপনি দেখতে পাবেন গাছপালার পটভূমিকায় ধূসর রঙের জানোয়ারটা হাঁচি কাশির শব্দে আপনার দৃষ্টি টানতে বাধ্য। জ্যোৎস্না রাতে ধূসর বিশাল শরীর নিয়ে ভালুককে দেখলে অশরীরী দানব বলেই মনে হবে। 1904 সালে শিবানীপল্লীতে হঠাৎ একটা ঘটনা ঘটে। একজন রাখাল সারাদিন জঙ্গলে গরু মোষের পাল চড়িয়ে ফিরে আসার সময় দেখে একটা কালো রঙের বিরাট চিতা জলের গর্তে জল খাচ্ছে। তখন 5টা বেজেছে। জঙ্গল থেকে গরু মোষ গ্রামে ফিরিয়ে নিয়ে চলেছে রাখালের দল, কারণ তাদের খোঁয়ারে বাঁধতে হবে। বলা বাহুল্য, গ্রামের লোকেরা গরু মোষ চড়াতে নিয়ে বেরোতে বেরোতে সকাল 9টা বেজে যায়, কিন্তু ফেরে সন্ধ্যার অন্ধকার লাগার বেশ কিছুটা আগে, কারণ চড়াতে যাওয়ার আর খোঁয়ারে ঢোকানোর আগে দিনে 2বার গরু মোষের দুধ দুইতে হয়। 5টা বেজে গেলেও তখনও জঙ্গলে অন্ধকার নামেনি, বরং যথেষ্ট আলো রয়েছে। রাখাল ছেলেটা হঠাৎ দেখে একটা ঝোপের ধারে কালো চিতাটা দাঁড়িয়ে গর্তের থেকে শব্দ করে জল খাচ্ছে। জল খাওয়া সাময়িকভাবে বন্ধ রেখে গরু মোষের পালের দিকে নজর দেয় চিতাটা, কিন্তু পালের মধ্যে হঠাৎ রাখালকে দেখায় মুহূর্তের মধ্যে এক লাফে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে কালো চিতাটা। এখানে বলে রাখা প্রয়োজন যে কালো চিতা আলাদা কোনো জানোয়ার নয়, এটাকে জৈবিক ঘটনা বা দুর্ঘটনা বলা চলে। অনেক সময় চিতার শাবকদের মধ্যে একটা কালো রঙের হয়ে থাকে, বাকিগুলো অবশ্য স্বাভাবিক রঙই পায়। তবে অনেকের মতে মালয়, বার্মা এবং আসাম ইত্যাদি জায়গাতে ঘন সবুজ জঙ্গলের প্রাচুর্য থাকাতে কালো রঙের চিতাও সংখ্যায় বেশি দেখা যায়। তবে ভারতবর্ষের পশ্চিমঘাট পর্বতমালায় শিকারীরা বেশ কয়েকটা কালো রঙের চিতা শিকার করেছে। আমি এটাকে সত্য বলেই মানি, কারণ পশ্চিমঘাট পর্বতমালায় জঙ্গল যথেষ্ট গভীর এবং ঘন। তবে যেহেতু ব্যাপারটা একটা জৈবিক ঘটনা বা দুর্ঘটনা, তাই যেখানে যেখানে চিতা পাওয়া যায় সেখানেই এই কালো চিতার আবির্ভাব ঘটতে পারে, জঙ্গল বা পরিবেশের উপর নির্ভর না করে। অবশ্য আমি মাত্র আর একটা কালো চিতা দেখেছি আমার শিকারী জীবনে। এক সন্ধ্যায় 6টা নাগাদ পেনাগ্রাম এবং মুত্তুরের কাছাকাছি ঘাটের রাস্তা পার হচ্ছিল চিতাটা। কালো চিতা জঙ্গল বা প্রকৃতির এক নিজস্ব রহস্য, সেই রহস্যের ঘোমটা আজও উন্মোচিত করা যায়নি। হ্যাঁ, যাতে মানুষ পুরোপুরি ব্যাপারটাকে মেনে নিতে পারে।
চিড়িয়াখানায় যদি কেউ কালো চিতা ভালোভাবে নিরীক্ষণ করে তবে দেখতে পাবে সাধারণ চিতার মতো এগুলোরও লোমের নিচে লালের আভাস রয়েছে, তবে অত স্পষ্ট নয়। যাই হোক, রাখাল গ্রামে ফিরে এসে সবাইকে কালো চিতার কথা বললেও কেউ বিশ্বাস করে না, কারণ গ্রামের কেউ কালো রঙের চিতা দেখা দূরে থাক, তাদের পূর্বপুরুষের কাছ থেকেও শোনেনি। কিন্তু রাখাল কি করে নিজের চোখকে অবিশ্বাস করবে? তবে শয়তান অনেক ছদ্মবেশেই ঘোরাফেরা করে। হয়তোবা এইবারে কালো চিতার ছদ্মবেশে গ্রামের দরিদ্র হতভাগ্য লোকগুলোকে ভয় দেখাতে এসেছে। ইতিমধ্যে কয়েক সপ্তাহ পেরিয়ে যায়, কেউ আর কালো চিতাটাকে দেখেনি বা আর কারোর কাছ থেকে গ্রামের লোক কালো চিতাটার কথা শোনেনি। তাই কিছুদিনের মধ্যে গ্রামের বাসিন্দারা ঘটনাটাকে ভুলেও যায়। কয়েক মাস পরের এক দুপুর, সূর্যটা ঠিক মাথার ওপরের আকাশে গনগন করে জ্বলছে। আরেক দল গরু মোষ ইতস্তত 2 থেকে 5-6টার দলে ভাগ হয়ে কয়েকটা গাছের নিচে বসে অর্ধনিমিলিত চোখে জাবর কাটছে। 2 জন রাখাল দুপুরের খাওয়া শেষ করে একটা গাছের নিচে অঘোরে ঘুমাচ্ছে। নিস্তব্ধ দুপুর, আকাশ থেকে সূর্যদেব যে প্রচণ্ড আগুনে মাঠ প্রান্ত জ্বালাচ্ছে, সেই উত্তাপ প্রতিফলিত হয়ে যেন তীর তীর করে মাঠের ওপর কাঁপছে। এই পরিবেশ ও পরিস্থিতিতে শিবানীপল্লীর কালো চিতা ওর প্রথম শিকার করে। হঠাৎ চিতাটা হাজির হয়ে শুয়ে থাকা মাঝারি সাইজের বাদামি সাদা রঙের একটা গরুর গলায় কামড়ে ধরে। গরুটা প্রথমে হতভম্ব হয়ে পড়লেও কয়েক মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে পড়ে। চিতা কিন্তু গরুর গলার কামড় আলগা করে না। অন্য গরুগুলোর চিৎকারে একটা রাখাল জেগে উঠে তাকিয়ে ব্যাপারটা দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। কালো শয়তানটাকে দেখে অপর রাখালকেও ঘুম থেকে ডেকে তোলে। ততক্ষণে গরুটা মাটিতে আছড়ে পড়ে পা ছুটতে আরম্ভ করেছে, কিন্তু কালো চিতাটা তখনও গরুটা টুটি কামড়ে ধরে থাকে। কয়েক মিনিটের মধ্যে গরুটা মরে যেতে রাখাল দুজনেরও সংবিত ফিরে আসে। যত দ্রুত সম্ভব দৌড়ে ঘটনাস্থল ছেড়ে পালায়। সাধারণত চিতা গরু বা মোষ আক্রমণ করলে রাখালরা এমন করে পালায় না। হাতের ছিপটি দিয়ে একদিকে যেমন শব্দ করে, তেমনি উঁচু গলায় চিৎকার করে লোকজনকে সাহায্য করার জন্য ডাকে, বিশেষ করে মাঠে কাজ করতে আসা চাষিদের। তাতে গরু বা মোষটা না বাঁচলেও চিতা মরি নিয়ে পালাতে পারে না। এই ঘটনার বেলায় 2 জন রাখালের কেউই সাহস বজায় রাখতে পারে না। পুরো ব্যাপারটায় ওরা এত হতভম্ব হয়ে পড়ে যে ওদের শরীরে কোনো প্রতিক্রিয়াই হয় না বেশ কিছুক্ষণ। কালো চিতাটা ততক্ষণে মৃত গরুটা টুটির কামড় ছেড়ে দিয়ে ওদের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। যদিও ওদের থেকে চিতাটার দূরত্ব প্রায় 50 ফিটের ওপরে, তবু গরুটার গলা দিয়ে গলগল করে বের হওয়া রক্তের ধারা আর কালো চিতার মুখ ভর্তি লাল রক্ত দেখে ওদের পা দুটো যেন মাটিতে গেঁথে যায়। সংবিত ফিরে পেতেই সঙ্গে সঙ্গে ওরা দৌড় দেয়। শিবানীপল্লীর লোকজন ওদের মুখে ঘটনাটা শুনলেও গরুটার মৃতদেহ নিতে কিন্তু কেউ সাহস করে এগিয়ে আসে না। সাধারণ চিতা হলে ব্যাপারটা এরকম ঘটত না। কালো চিতার কথা যেন ওদের শরীরের শক্তি আর মনের সাহস সম্পূর্ণ কেড়ে নেয়। জলের গর্তের কাছে একজন রাখাল যখন এই কালো চিতাটাকে দেখেছিল, খবরটাকে কেউ তেমন গুরুত্ব দেয়নি, মনে করেছে বাড়িয়ে গাল গপ্প করেছে। কিন্তু গ্রামের 2 জন রাখাল যখন সেই একই কথা বলছে, তখন ব্যাপারটা নিশ্চয়ই বিশ্বাসযোগ্য। এই ঘটনার পরে কালো চিতাটা নিয়মিত শিবানীপল্লীর গরু মোষের ওপরে হামলা চালায়, বেশ কিছু গরু মোষ হত্যা করে। কয়েকবার চিতাটাকে দেখা যেতে গ্রামের মানুষের মনে সন্দেহের অবকাশ থাকে না। কালো চিতার উপস্থিতি সম্পর্কে নিঃসন্দেহ হওয়ায় গ্রামের লোক ভীত সন্ত্রস্ত হয়ে বাইরে বেরোনো প্রায় বন্ধ করে দেয়। খুব প্রয়োজন না হলে গ্রামের বাইরে আর কেউ যায় না। গ্রাম্য অলসতা ঝেড়ে ফেলে দিয়ে ওরা অনেক বেশি সতর্ক হয়ে পড়ে। শেষে পরিস্থিতি এমন হয় যখন রাখালরা গ্রামের থেকে গরু মোষ চড়াতে দূরে জঙ্গলের মধ্যে আর যায়ই না, সিকিমাইল ব্যাসার্ধের মধ্যেই তারা থাকে। এবার কালো চিতাটার পালা। শিবানীপল্লীর রাখালরা জঙ্গলে গরু মোষ চড়াতে না নিয়ে যাওয়াতে চিতার খাবারেরও টান পড়ে, সুতরাং চিতাটাও শিকার ধরার পরিধি বাড়িয়ে দেয়।
দক্ষিণ পশ্চিমের গ্রাম আনচেটি এবং পূবের গ্রাম গুলহাটি আর আইয়র থেকে গরু মোষ চড়াতে আসা পালের ওপর হামলা শুরু করে। সংরক্ষিত অরণ্যের বাইরে শিবানীপল্লীর উত্তরে সালিভারম থেকে বিরাট একটা গাধাকে মেরে টেনে নিয়ে যায়। এই সময় এক রোববারে দুপুরের খাওয়া দাওয়ার পর আমি এক বন্ধুকে সঙ্গে নিয়ে শিবানীপল্লীতে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল কিছুটা জঙ্গলে ঘোরাফেরা আর সন্ধ্যাবেলার ডিনার টেবিলের জন্য যদি গোটা কয়েক বন মুরগি অথবা হরিয়াল সংগ্রহ করা যায়। কিন্তু শিবানীপল্লীতে হাজির হয়ে কালো চিতার কাহিনী শুনে ভেতরের কৌতূহলটা জেগে ওঠে। মনে মনে সেই মুহূর্তেই ঠিক করে ফেলি, যেমন করে হোক কালো চিতার চামড়াটা সংগ্রহ করতেই হবে। সেই কারণে গ্রামবাসীদের পরবর্তী যে গরু বা মোষকে কালো চিতাটা শিকার করবে সেই পশুটার দাম আমি দেব বলি, যাতে শিকার করা গরু বা মোষটাকে ওরা সেই অবস্থাতেই রেখে আমাকে খবর দেয়। ওদের নির্দেশ দিই একজনকে বাসে করে নিকটবর্তী হসুর ক্যাটেল ফার্মে যেন পাঠায়। ক্যাটেল ফার্মের পাশেই টেলিগ্রাফ অফিস। সেই অফিস থেকে ব্যাঙ্গালোরে আমাকে যেন খবরটা পৌঁছে দেয়। ওদের আরও অনুরোধ করি চিতাটা যে যে তল্লাটের গৃহপালিত পশু মেরেছে সেই তল্লাটের লোকজনের কাছে খবরটা অবশ্যই যেন দিয়ে দেয়। লোভ দেখাবার জন্য আরও বলি, শুধু মৃত গরু মোষের দামই দেব না, যে আমার কথা অক্ষরে অক্ষরে পালন করবে তাকে আরও 50 টাকা বকশিস হিসেবেও দেব। পরবর্তী কয়েকদিনের মধ্যে ওদের কাছ থেকে খবর পাবো এই আশায় ভাঁজ করা মাচান আর শিকারের খুঁটিনাটি অন্যান্য জিনিসপত্র তৈরি রাখি। কিন্তু ওদের কাছ থেকে খবর পেতে পেতে ইতিমধ্যে দিন 15 কেটে যায়। উপরন্তু খবরটাও আসে অত্যন্ত দেরিতে, বিকেল 4টে নাগাদ। 4:15 সময় যাত্রা করে শিবানীপল্লীতে পৌঁছতে পৌঁছতে 7:15 বেজে যায়। ততক্ষণে শিবানীপল্লী এবং আশেপাশের জঙ্গলে সন্ধ্যার অন্ধকার নেমে গেছে। টেলিগ্রামটা দেখে বুঝি ওটা হসুর ক্যাটেল ফার্মের কাছে টেলিগ্রাফ অফিসে দেয়া হয়েছিল দুপুরবেলা 1টার সময়। যদিও তখনই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করেছে ব্যাঙ্গালোরের টেলিগ্রাফ অফিস। এটা ছিল এক্সপ্রেস টেলিগ্রাম, কিন্তু উভয় তরফেই এটাকে সাধারণ টেলিগ্রাম হিসেবে বিবেচনা করেছে। রঙ্গস্বামী নামে শিবানীপল্লীর এক ব্যক্তি আমাকে 2-3 বার শিকারের ব্যাপারে সাহায্য করেছে। রঙ্গস্বামী হসুর ক্যাটেল ফার্মের কাছে টেলিগ্রাফ অফিস থেকে জানিয়েছে যে সেদিন সকাল 10টায় চিতাটা একটা গরুকে মেরেছে। সবেমাত্র গরুর পাল খোয়ার ছেড়ে জঙ্গলের ধারে চড়তে গিয়েছিল। রাখাল ছেলেটা আমার নির্দেশ জানত, তাই মৃত গরুটার দাম আর 50 টাকা বকশিসের লোভে এক ছুটে গ্রামে এসে রঙ্গস্বামীকে খবরটা দেয়। আর মৃত গরুটাকে যেভাবে চিতাটা মেরেছিল সেভাবেই ফেলে রাখে, স্পর্শ পর্যন্ত করে না। আর রঙ্গস্বামী বহু কষ্টে দেনকানিকোটায় এসে 12:15টার বাস ধরে এবং হসুর ক্যাটেল ফার্মের টেলিগ্রাফ অফিসে এসে পৌঁছায় বেলা 1টায়। যাই হোক, অত তাড়াতাড়ি খবর দেবার জন্য রঙ্গস্বামী আর রাখাল ছেলেটাকে বকশিস দিয়ে চিন্তা শুরু করি যে ঠিক এই মুহূর্তে আমার কি করা উচিত। টর্চ নিয়ে মরির কাছে যাব, নাকি আজকের রাতটা শিবানীপল্লীতে কাটিয়ে কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব। সন্ধ্যার পর মরির কাছে যাওয়ার ব্যাপারটা জুয়ার মতো হয়ে দাঁড়াবে, কারণ সন্ধ্যার পর চিতাটা তো মরিতে বা তার ধারে কাছে নাও আসতে পারে। কিন্তু অপরদিকে বিনা কাজে শিবানীপল্লীতে শুয়ে বসে কাটানোর পেছনেও কোনো যুক্তি নেই। ইতিমধ্যে খোঁজখবর নিয়ে জানি যে মরিটা গ্রামের 1/2 মাইল পশ্চিমে পড়ে আছে। ওখানেই গ্রামের জমি ধাপ ভেঙে অনেকটা নিচে নেমে গেছে। জায়গাটার মাইল 3 দূর দিয়ে বয়ে গেছে তীর তীরে একটা জলের ধারা। পরিবেশটা শিকারের পক্ষে যথেষ্ট লোভনীয়। তাই রঙ্গস্বামী আর রাখাল ছেলেটাকে বলি, ওরা যদি কিছুটা পথ আমার সঙ্গে থেকে জায়গাটা দেখিয়ে দেয় তবে আমি নিশ্চিত যে অন্ধকারে মরিটাকে খুঁজে বের করতে পারবো। আর কিছু না হোক, চিতাটার মরির হাড় ভাঙার শব্দ তো অনেকটা দূর থেকেই পাবো। কিন্তু উভয়েই আমার পরিকল্পনাতে বাধা দিয়ে পরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করতে বলে। এইসব আলাপ আলোচনা শেষ হতে ঘড়িতে দেখি 8টা বেজে 10 মিনিট। সুতরাং নষ্ট করার মতো সময় আর নেই, কারণ এতক্ষণে হয়তোবা চিতাটা এসে মরিতে বসে খেতে শুরু করে দিয়েছে। 3 সেলের ইলেকট্রিক টর্চটা প্রস্তুত করে নিই। রাতের বেলা যাতে দেখা না যায় এই জন্য টর্চটাকে কালো করেছি।
টর্চটা প্রয়োজনে রাইফেলের সঙ্গেও লাগানো যায়। আরও 3টে সেল পকেটে নিয়ে নিই যদি দরকার পড়ে। 3টে অতিরিক্ত টর্চের ব্যাটারির সঙ্গে 5টা কার্তুজ নিই। রাইফেলে ভরি 3টে কার্তুজ আর একটা অতিরিক্ত কার্তুজ রাখি ব্রিচে। .405 উইনচেস্টার রাইফেলে 4টে মাত্রই বুলেট ভরা যায়। তবু গুলি করার সময় যদি ম্যাগাজিন জ্যাম হয়, ব্রিচে থাকলে সঙ্গে সঙ্গে ম্যাগাজিনে ভর্তি করা যায় বুলেটটা। পায়ের বুট পরিবর্তন করে রবার সোলের কেটস পরে নিই যাতে নিঃশব্দে চলাফেরা করতে পারি। খাকি প্যান্ট আর খাকি শার্ট পরেছিলাম। শার্ট পাল্টে কালো রঙের একটা শার্ট পরে নিই। মাচানে বসার সময় অবশ্য সবসময় আমি কালো রঙের শার্টই ব্যবহার করে থাকি। রঙ্গস্বামী এবং রাখাল ছেলেটা শুকনো নালার খাত পর্যন্ত আমার সঙ্গে আসে। তারপর সেই নালা ধরে সোজা পশ্চিম দিকে যেতে বলে। 2টো বাঁক পেরোলেই মরি পাওয়া যাবে। রাখাল ছেলেটা আরও বলে যে গরুটাকে মেরে 100-2 গজ দূরে জঙ্গলের মধ্যে চিতাটা নিয়ে গেছে, কিছুটা উত্তর দিকে, আর ওখানেই নালাটা দ্বিতীয়বার বাঁক নিয়েছে। ওদের নির্দেশ ছিল পরিষ্কার, আর নালার খাদের 2টো বাঁকের জন্য নিজের ভাগ্যকেই ধন্যবাদ জানাই। যাই হোক, প্রয়োজনে একাই শিবানীপল্লীতে ফিরে যেতে পারবো জানিয়ে ওদের গ্রামে ফিরে যেতে বলি। চিন্তাভাবনার পর মনে হলো নালা খাদের পার ধরে না গিয়ে শুকনো খাদের মধ্যে দিয়ে অনেক বেশি নিঃশব্দে যাওয়া যাবে। কারণ আমার চলাফেরার শব্দ যত অল্পই হোক না কেন তা অনেক গুণ বেশি হয়ে চিতাটার কানে ধরা পড়বে। দ্বিতীয়ত, নালা খাদ ধরে এগোলে সহজেই বুঝতে পারবো যে ঠিক পথে চলেছি। তার জন্য টর্চের আলো জ্বালানোর প্রয়োজন পড়বে না। তবে নালার পার ধরে গেলে যে কোথায় জঙ্গল শুরু হয়েছে সেটা বোঝা যেত, কারণ চারদিক অন্ধকার, আকাশটাও মেঘে ভরা। মেঘের আড়ালে তারাগুলোও ঢাকা পড়ে গেছে, নইলে তারার আবছা আলোতে কিছুটা হলেও দেখা যেত। যাই হোক, সতর্কভাবে নালার খাদ ধরে কিছুটা এগিয়ে গিয়ে বুঝতে পারি যে শুকনো নালাটা প্রথম বাঁক নিয়ে দক্ষিণ পশ্চিম দিকে গিয়েছে। কিছুক্ষণ পরে দেখি নালাটা উত্তর দিকে আবার বাঁক নিয়ে সোজা পশ্চিম দিকে চলেছে। অর্থাৎ রাখালের কথা মতো 2টো বাঁকই ততক্ষণে পেরিয়ে এসেছি। দ্বিতীয় বাঁকটা পেরিয়ে উত্তর দিকে চলার সময় সতর্ক হই যাতে বিচ্ছিন্ন কোনো ছোট বা বড় পাথরে পা না পড়ে, তাতে পাথরটা গড়িয়ে পড়ে শব্দ হতে পারে। যদিও রঙ্গস্বামী এবং রাখাল ছেলেটার কথা মতো এখনও মরি প্রায় 300 গজ দূরে, তবু চিতাদের শ্রবণ শক্তি এত তীক্ষ্ণ যে খাওয়ার জন্য মরিতে না বসে থাকলে ঠিক সেই শব্দ শুনে পালিয়ে যাবে। ভাগ্যক্রমে নালার খাতটার পাথর বা ঝোপঝাড় নেই, তাই নিঃশব্দেই এগিয়ে যেতে পারছি। একটু পরে খাতটা উত্তর মুখে বাঁক শেষ করে আবার দক্ষিণ দিকে বাঁক নিতে শুরু করেছে। কয়েক গজ দূরে গিয়ে আবার খাতটা সোজা হয়ে পশ্চিমের দিকে এগিয়েছে। এখানেই থেমে পড়ি। মোটামুটি এই জায়গাটাতেই চিতা গরুটাকে মেরেছে এবং উত্তর দিকের জঙ্গলের মধ্যে প্রায় 200 গজ টেনে নিয়ে গেছে মরিটাকে। এখানে আমাকে নালাখাত ছেড়ে উঠে মরির দিকে এগোতে হবে, কারণ তাহলে মরির ওপরে বসা চিতাটাকে পেলেও পেতে পারি। চারদিকের স্তব্ধতার মধ্যে একমাত্র শ্রবণ শক্তির ওপরেই সম্পূর্ণ নির্ভর করে এগিয়ে চলেছি। উত্তর দিকের পাড়টাকে লক্ষ্য করি। পাড়টা এইখানে খাদতলা থেকে প্রায় বুক সমান উঁচু। খাদের বালির ওপর দাঁড়িয়ে আস্তে রাইফেলটাকে পাড়ে রাখি এবং হাত দুটো বুকের ওপর মুড়ে হেলে দাঁড়িয়ে শব্দ শোনার চেষ্টা করি। মিনিট 5 কেটে যায়। স্তব্ধতা ভেঙে কোনো শব্দই পাই না। হয়তো বা চিতার খাওয়ার শব্দ পাওয়ার জন্য মরি এখনও যথেষ্ট দূরে রয়েছে। অবশ্য যদি চিতাটা মরির ওপর বসে খেতে শুরু করে থাকে তো তবে। হাতের ওপরে পুরো শরীরের ভর দিয়ে নিঃশব্দে শুকনো খাদের পাড়ে উঠি। তারপর রাইফেলটা তুলে নিয়ে ধীরে ধীরে এগোই, খুব সন্তর্পণে। অন্ধকার যেন ইতিমধ্যে আগের থেকে আরও ঘন হয়েছে। তবে জানি চিতাটাকে তেমন একটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ সেটা মানুষ খেকো নয় বা কোনো মানুষের ওপরে এখন পর্যন্ত কোনো রকম হামলাও করেনি। ভয় যে একেবারে পাইনি তা বললে মিথ্যা বলা হবে, কারণ অবশ্য কালো চিতার মুখোমুখি আমি এই প্রথম হলেও অনেক শিকারীর কাছে শুনেছি যে ওরা নাকি ভীষণ হিংস্র আর বিপজ্জনক, হঠাৎ আক্রমণ শানায়।
একবারে ইঞ্চিখানেক করে এগিয়ে কয়েক গজ জমি অতিক্রম করে দাঁড়িয়ে পড়ি। কান খাড়া করে চিতাটার মরিতে বসে খাওয়ার শব্দ শোনার চেষ্টা করি। সেই শব্দই একমাত্র চিতাটার কাছাকাছি যেতে সাহায্য করতে পারে। টর্চ তো চিতাটার সঠিক অবস্থান আর রাইফেলের আওতার মধ্যে না পৌঁছলে জ্বালানোর উপায় নেই। টর্চের আলোর এতটুকু রশ্মি চিতাটাকে দূরে হটিয়ে দেবে যে এ বিষয়ে আমি নিশ্চিত। এইভাবে এগোতে এগোতে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। 75 গজ বা তার একটু বেশি এগিয়ে গেছি। হঠাৎ কানে স্পষ্ট একটা আওয়াজ আসে সামনের দিক থেকে। সেই জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে শব্দটাকে আরও স্পষ্ট করে শোনার চেষ্টা করি, কিন্তু না। ততক্ষণে চারপাশের গাছপালা আর ঝোপঝাড় আমাকে ঘিরে ধরেছে। প্রচুর সতর্কতা সত্ত্বেও সেই ঝোপঝাড় আর গাছের ডাল সরাতে গিয়ে অল্প হলেও শব্দ ওঠে। পায়ের নিচে রবারের সোলের জুতা হলেও মাটিতে পড়ে থাকা শুকনো ডালপালা ভাঙার আওয়াজ হয়। চেষ্টা করি শুকনো ডালপালাগুলো পা দিয়ে ঠেলে এগিয়ে দিয়ে তবে পা ফেলতে, যাতে চিতাটা আমার পায়ের শব্দ না পায়। তবু নিশ্চিত এতে নিচু শব্দও ঠিক চিতার কানে গিয়ে পৌঁছাবে। চিতাটা মানুষের সঙ্গে পরিচিত না হওয়ার দরুন শিকারির শব্দ বলে বুঝতে পারবে না। সে হয়তো ভাববে ছোট কোনো প্রাণী ওর দিকে এগিয়ে আসছে। তবে পায়ের শব্দে জানোয়াররা কিন্তু বুঝতে পারে যে ধারে পাশে মানুষ আছে। হঠাৎ মনে হয় রাতের অন্ধকারে যদি কোনো বিষধর সাপ মারিয়ে ফেলি। রবার সোলের জুতো বলে পায়ের ওপরের দিকটা তো খোলা। কোনো রকমে ভয়টাকে মন থেকে তাড়িয়ে এগিয়ে যাই, কিন্তু মনে হয় মৃত গরুটা যে উত্তর দিকে পড়েছিল সেই দিকটা থেকে আমি হয়তো বা আমার অজ্ঞাতেই কিছুটা সরে এসেছি। সেই শব্দটা শোনার জন্য বারবার থামি, কিন্তু না, শুনতে পাই না। কিছুক্ষণ পরে মনে হলো নালা খাদের থেকে 200 গজের অনেক বেশি আমি ইতিমধ্যে চলে এসেছি। অর্থাৎ মরিটাও পেছনে রয়ে গেছে। সবচেয়ে বড় কথা, দিক বিদিক গুলিয়ে ফেলেছি। মনে হয় চারদিকের গাছপালা, ঝোপঝাড় আর মেঘলা আকাশের ফাঁদে ধরা পড়েছি। হঠাৎ যে বিশেষ শব্দটার জন্য অপেক্ষা করছিলাম সেই শব্দটা শুনতে পাই। মরি থেকে মাংস ছেঁড়ার আর কামড়ে হাড় ভাঙার শব্দ। ভাগ্যবানই বলতে হবে, কারণ চিতাটা শুধু মরিতেই বসে নেই, খাওয়াও শুরু করে দিয়েছে। এখন আমার কর্তব্য হলো ধীরে ধীরে ভোজনরত চিতাটার কাছে গিয়ে টর্চ জ্বেলেই গুলি করা। কথাগুলো তাত্ত্বিক, যে কোনো বিষয়ে চিন্তা করাটা সহজ, তবে সেই চিন্তাকে বাস্তবায়িত করা অত্যন্ত কষ্টকর, দুরূহও বটে। যেদিকে আমি এগোচ্ছি বলা বাহুল্য শব্দটা সেদিক থেকে আসছে না। মনে হয় শব্দটা আসছে আমার পেছনের বাঁ দিক থেকে। তার মানে অন্ধকারের মধ্যে খাদ থেকে উঠে আমি সোজা হেঁটে আসিনি। তবে এর আগে আমি যে শব্দটা শুনতে পাইনি তার কারণ হয়তোবা চিতাটা এক্ষুনি এসে মরিতে বসেছে। অথবা, কথাটা ভাবতেই সমস্ত শরীরে শিহরণ ধরে। বরফ ঠান্ডা একটা ভয়ের স্রোত মেরুদণ্ড বেয়ে নিচে নেমে যায়। আসার সময় হয়তোবা চিতাটা আমার শব্দ পেয়েছে, কিন্তু ইচ্ছে করেই চুপ করে থেকেছে। কয়েক মুহূর্ত থামি, নিশ্চিত হইনি যে শব্দটা ঠিক কোন দিক থেকে আসছে। ঘন অন্ধকারের মধ্যে মনে হয় চিতাটা 50 থেকে 100 গজের মধ্যে কোনো একটা দূরত্বে রয়েছে। খুব আস্তে এবং সন্তর্পণে এগোতে থাকি, যাতে কোনো রকম শব্দ না হয়। যদি চিতাটা মরিটাকে ঝোপঝাড়ের মধ্যে বা কোনো গাছের পেছনে নিয়ে গিয়ে রেখে থাকে, তবে গুলি করা যে কষ্টকর তাতে সন্দেহ নেই। তাতে আমার যতখানি অসুবিধে হবে চিতাটা ঠিক ততটাই সুবিধে পাবে। কিন্তু গুলিতে আহত হয়ে যদি হঠাৎ আমাকে আক্রমণ করে বসে, মনে মনে ভয়টাও কম পাই না। পর মুহূর্তে নিজের মনকে বোঝায় যে চিতাটা এখন পর্যন্ত কোনো মানুষকে আক্রমণ করেনি, আর টর্চের জোরালো আলোয় নিশ্চয়ই চিতাটা ভয় পেয়ে যাবে। তবে ভয় পেয়ে মরি ছেড়ে পালিয়ে গেলে ব্যাপারটা যে সুখকর হবে না তা বলার অবশ্য অপেক্ষা রাখে না। সত্যি কথা বলতে কি, সেই মুহূর্তগুলোয় আমি ঠিক কী করেছি তা যথাযথ বলা সম্ভব নয়,
কারণ তখন এত টেনশন যে অনেকটা ঘোরের মধ্যেই নিজের মন থেকে কাজ চলেছে। গাছপালার ডাল বা ঝোপঝাড় অবচেতন মনেই পেরিয়ে গেছি, কারণ যতক্ষণ চিতার খাওয়ার শব্দ পাবো ততক্ষণ নিশ্চিত যে জানোয়ারটা আমার উপস্থিতি টের পায়নি। শব্দ বন্ধ হলে সতর্ক হওয়ার প্রয়োজন, তখন বুঝে নিতে হবে যে চিতা আমার উপস্থিতি ধরে ফেলেছে। চিতার মরি খাওয়ার শব্দ কিন্তু তখনও হয়ে চলেছে, আর এদিকে আমিও খুব আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্রতিবার পা ফেলার আগে পায়ের আঙুল ফেলে দেখে নিই যাতে হঠাৎ পায়ের তলায় শুকনো পাতা টাতা পড়ে শব্দ না হয়। অন্ধকারে দৃষ্টিটাকেও সজাগ রাখি, কান তো অনেক আগে থেকেই সতর্ক মরি খাওয়ার শব্দটা শোনার কারণে। অকস্মাৎ শব্দটা বন্ধ হয়ে যায় আর আমি নৈশব্দের সমুদ্রে ডুবে যাই। তবে কি জানোয়ারটা নিজের ইচ্ছে অনুসারে হঠাৎ খাওয়া বন্ধ করে দিল, নাকি মরি শেষ করে চলে গেল, অথবা যাওয়ার তোড়জোড় করছে? আমার চুপি চুপি ওর দিকে এগোনোর খবর কি ও পেয়ে গেছে? আক্রমণের জন্য তৈরি হচ্ছে না তো? এইসব পরস্পর বিরোধী সূচিমুখ চিন্তাভাবনা মনে আসতেই চুপ করে দাঁড়িয়ে পড়ি। বেশ কিছুক্ষণ অনড় নিস্তব্ধভাবে দাঁড়িয়ে থাকি। কতক্ষণ তা বলা সম্ভব নয়, তবে চিন্তা করি পরবর্তীতে আমার কি করা উচিত। ততক্ষণে যদি চিতা আমার উপস্থিতি টের না পেয়ে থাকে তবে নিশ্চিত এগিয়ে গেলে ধরে ফেলবে। যত সতর্ক হয়েই এই অন্ধকারে এগোই না কেন, জন্তু জানোয়ারদের শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। অপরদিকে চুপচাপ নিঃশব্দে যদি দাঁড়িয়ে থাকি তবে চিতাটার এগিয়ে আসার শব্দ হয়তো বা পেতে পারি। সব শিকারই জানে যে চিতাবাঘ নিঃশব্দে চলাফেরা করতে পারে। উভয় সংকটে পড়ে স্থির করি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেই চুপচাপ দাঁড়িয়ে থাকব। পরবর্তী ঘটনা প্রবাহ অবশ্য প্রমাণ করে যে দাঁড়িয়ে থাকার ভাবনাটাই সঠিক ছিল। কয়েক মুহূর্ত পরে অস্পষ্ট হালকা একটা শব্দ শুনতে পাই। শব্দটা থেমে থেমে হচ্ছে, কোনো কিছু একটা যেন আমার সামনে নড়ছে। সেটা যে ঠিক কি তা বুঝতে পারছি না। হয়তো বা সাপ হতে পারে, কারণ সাপ যখন ঘাস জমি বা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলে তখন এমন শব্দই উত্থিত হয়। তবে চিতাটাও হয়তো বা বুকে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা ভাবতেই বুকের রক্ত হিম হয়ে যায়। আমি নিশ্চিত যে শব্দটা ব্যাঙ বা সেই ধরনের কোনো ছোট প্রাণী বা নিশাচর কোনো পাখির নয়। যদি তাই হতো তবে শব্দটা থেমে থেমে আসতো না ওদের চলাফেরা অনুযায়ী। কিন্তু এই শব্দটা সর গোছের, এক নাগারে হয়ে চলেছে। তাই দুটোর মধ্যে একটা হতে পারে, হয় সাপ না হয় চিতা। ব্যাপারটা বলতে যত সময় লাগছে বাস্তবে ঘটেছে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে, আর সেই কয়েক সেকেন্ডের মধ্যেই আমাকে মনস্থির করতে হয়েছে। কয়েক মুহূর্ত পরেই আমার মনে হয় শব্দটা যেন চিতার, কিন্তু যতক্ষণ শব্দটা শুনতে পাচ্ছি ততক্ষণ চিন্তার কোনো কারণ নেই, কারণ চিতাটা সরতে থাকাকালীন আমাকে আক্রমণ করবে না। হঠাৎ শব্দটা থেমে যায়। পরের ব্যাপারটা হলো একটা হিস হিস শব্দ, যা ক্রুব্ধ কোবরা সাপ যখন দেহের ভেতরের বাতাস হঠাৎ ছাড়ে সেই রকম আওয়াজ। কিন্তু না, চিতাটা সবেমাত্র গজরাতে শুরু করেছে। একটু পরেই চিতার গজরানোটা পরিষ্কার শোনা যাবে, আর গর্জনের পরেই চিতাবাঘটা তেড়ে এসে আক্রমণ করবে। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি অতীতে অনেকবার আমাকে হতে হয়েছে, সুতরাং কি হতে পারে তা আমার জানা। তাই চটজলদি রাইফেলটা কাঁধের ওপর তুলে ফেলি এবং টর্চের সুইচে চাপ দিই। দুটো ক্রুব্ধ লালাভ চোখ আমার দিকে নিবদ্ধ, কিন্তু বুঝে উঠতে পারছি না জানোয়ারটা ঠিক কী। কারণ আমার স্মরণে তখন একটাই জানোয়ার, তা হলো চিতা, যেটাকে এত ঘন অন্ধকারের মধ্যে দেখা অসম্ভব। প্রথমে চিতাবাঘটার হয়তোবা আমাকে আক্রমণ করার ইচ্ছে ছিল না, শুধু অনুসন্ধিৎসার জন্য এগিয়ে আসছে নিছক ব্যাপারটা কি দেখতে। কিন্তু যেই দেখেছে মরির আশেপাশের সবচেয়ে ঘৃণিত বস্তু অর্থাৎ মানুষ, তখনই হয়তোবা চিতাটা আক্রমণের চিন্তা করে গজরাতে শুরু করেছে।
টর্চের জোরালো আলোয় দৃষ্টিটা কিছুটা পিছন দিকে সরিয়ে নিলেও সেই দৃষ্টিতে কোনো কাঁপন নেই, নিষ্কল্প নিশ্চল। বেশ কিছুক্ষণ সময় নিয়ে লক্ষ্য স্থির করি, তারপর গুলি ছুড়ি। আশা করেছিলাম এক গুলিতেই চিতাটা মরে পড়ে থাকবে, নিদেন মৃত্যু যন্ত্রণায় কাতরাবে, কিন্তু তার পরিবর্তে বিদ্যুৎ বেগে লাফ দিয়ে নিচু গলায় গজরাতে গজরাতে পালিয়ে গেল চিতাটা। তবে কি গুলিটা ফসকে গেছে, নাকি জানোয়ারটা আহত হয়েছে? যদিও আমি নিশ্চিত যে গুলিটা ফসকাতে পারে না, তবে এই প্রশ্নের মীমাংসা তো একমাত্র দিনের আলোতেই হওয়া সম্ভব। সুতরাং কিছুটা পিছিয়ে আসি। এখন টর্চ জ্বালাতে আর কোনো বাধা নেই, তাই উচ্চ আলো জ্বালিয়ে যে পথ ধরে ফিরে এসেছি সে রাস্তা ধরেই পিছিয়ে আসি। আমার চিন্তাধারায় কোথায় নিশ্চয়ই কোনো একটা ভুল হয়েছিল। কোথাও নিশ্চয়ই কোনো ভুল ছিল। আধ ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরেও খাদটাকে খুঁজে পাই না, বিশেষ করে খাদের যে জায়গায় আমি খাদ ছেড়ে পারে উঠেছিলাম। আকাশের দিকে তাকাই, একদম মেঘে ভরা। একটা তারারও চিহ্ন নেই যার সাহায্যে মোটামুটি গোছের দিক নির্ণয় করে শিবানী পল্লীতে ফিরতে পারি। হঠাৎ মনে পড়ে পল্লীটা থেকে যে অঞ্চলটা দুটো নদীর সঙ্গমস্থলের দিকে গেছে সেটা ক্রমশ ঢালু। সুতরাং যদি ক্রমশ উঁচু হওয়া জমি ধরে হেঁটে চলি তবে নিশ্চিত শিবানী পল্লীতে গিয়ে পৌঁছাতে পারবো। ভেবেচিন্তে জমির চড়াই দেখে ভাঙতে শুরু করি, কিন্তু শেষমেশ শিবানী পল্লী বা সেই গ্রামের ধারে কাছে গিয়েও পৌঁছাতে পারি না। 11:30টার সময় দেখি কোথায় শিবানী পল্লী। আমি তো সালিভরম গ্রামের উত্তর দিকে প্রায় অর্ধেক পথ এসে গেছি। জায়গাটা যদিও আমার পরিচিত, সুতরাং আরও আধ ঘন্টায় সহজেই শিবানী পল্লীতে পৌঁছে যাই। রঙ্গস্বামীকে ঘুম থেকে উঠিয়ে ঘটনাটা সবিস্তারে বলি। তারপর আমার তো আর করার মতো কিছু নেই, তাই শুতে যাই। আগেই বলেছি শিবানী পল্লী ছোট্ট গ্রাম, বড়জোর ডজন দেড়েক খড়ে ছাওয়া ছাউনি। আর রঙ্গস্বামী বহু বিয়ে করে বিরাট হারেম আর অনেকগুলো ছেলে পুলে নিয়ে ঘর গেরস্থালি। সুতরাং ওর কুটিরে যে আমাকে রাত কাটাতে বলবে না সেটা না বললেও সবার বুঝে নেওয়া উচিত। তাই আমি গ্রামের বড় রাস্তাটা একটু ছেড়ে দিয়ে যে খড়ের গাদাটা ছিল সেই গাদার উপরেই শুয়ে পড়ি। খড়গুলো শিশির পরে ইতিমধ্যে বেশ ভিজে গেছে। সেই ভেজা খড়ই কিছুটা দেহের উপর চাপিয়ে শরীরটাকে গরম রাখার চেষ্টা করি। কেউ যদি ছোট্ট রক্তচোষা ঘাসকিটকে রক্ত খাওয়ানোর অভিজ্ঞতা পেতে চায় তাকে বলবো শিবানী পল্লীর ধারে পাশের জঙ্গলে এই কীট প্রচুর সংখ্যায় পাওয়া যায়। সুতরাং সে যেন একটা রাত শিবানী পল্লীর খড়ের গাদায় কাটায়। আর যাই হোক, তাকে হতাশ হতে হবে না। রক্তচোষা এই ঘাসকিটগুলো মাপে একটা আলপিনের মাথার চেয়ে বড় হবে না, তবে রক্ত খেয়ে খেয়ে কিন্তু বেশ ফুলে যায়। এই কীটগুলো যে অকৃতজ্ঞ তাতে কোনো সন্দেহ নেই। শুধু রক্ত খেয়েই রেহাই দেয় না, জায়গাটায় ক্ষতেরও সৃষ্টি করে। ক্ষতটা অসহ্য রকমের চুলকোয়, আর যত চুলকোনো হবে ক্ষতটা তত বেড়ে গিয়ে রস ঝরবে। এইরকম ক্ষত বেশ কয়েকটা হলে জ্বরের হাত থেকে রেহাই নেই। সেই বিশৃঙ্খল রাত্রিতে ঘুম বলতে আমার কিছুই হয়নি। সারাটা রাত শুয়ে শুয়ে শরীর আর হাত পা চুলকেছি। সকালবেলা অত্যন্ত ক্লান্ত লাগে। শরীরের অনেক জায়গায় ঘাসকিটের কামড়ে ক্ষতের সৃষ্টি হয়েছে। জীবনে কোনো শত্রুর সঙ্গে এত যুদ্ধ কখনো করিনি। অবশ্যই এখানে শত্রু বলতে বোঝাতে চাইছি ঘাসকিটকে। মনটাকে চাঙ্গা করে তোলার জন্য প্রথমেই দরকার কয়েক কাপ গরম চা। এই উদ্দেশ্য নিয়ে রঙ্গস্বামীর কুটিরে আসি। ওর কুটিরের দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করা, তার মানে ওরা বেশ বেলা করেই বিছানা ছেড়ে উঠবে। কিন্তু আমার যে চায়ের প্রয়োজন। রঙ্গস্বামীর নাম ধরে উঁচু গলায় ডাকতে ডাকতে কাঠের দরজায় দমাদম কয়েকটা লাথি মারতেই উস্কো খুস্কো চুলে ঘুম চোখে রঙ্গস্বামী এসে দরজা খুলে দেয়। আমি ওকে আগুন জ্বালাতে বলি। রঙ্গস্বামী সঙ্গে সঙ্গে গ্রাম্য পথের ওপাশে 3টে মাঝারি মাপের পাথরের টুকরোকে ত্রিভুজের মতো সাজায়। তলায় গাছের শিশিরে ভেজা ডালপালা আর খড় দিয়ে আগুন ধরিয়ে দেয়।
বলা বাহুল্য আগুনের থেকে বেশি হয় ধোঁয়া। কিন্তু জল গরম করি কিসে? কিছুই তো সঙ্গে আনিনি। রঙ্গস্বামীকে কথাটা বলতে ও পাশের প্রতিবেশীর কাছ থেকে জল গরম করার জন্য একটা মাটির হাঁড়ি চেয়ে আনে। যদিও রঙ্গস্বামীর ভাষায় মাটির হাঁড়িটা অত্যন্ত পরিষ্কার, আমার কিন্তু হাঁড়িটার অবস্থা দেখে তা মনে হলো না। যাই হোক, জল ঢেলে ফেলে জলের সেই বোতলে কয়েকটা চা পাতা দিয়ে গরম জল ঢালি। চামচ দিয়ে নাড়ার পরিবর্তে বোতলের মুখে কর্ক দিয়ে বন্ধ করে জোরে জোরে ঝাঁকাই। ইতিমধ্যে অন্যান্য কুটিরের প্রতিবেশীরাও ঘুম ভেঙে জেগে উঠেছে। তারা আমার চা বানানো কৌতূহলের সঙ্গে দেখে। কেউ নিয়ে আসে একটু দুধ, কেউ বা তালগুড়ের টুকরো। বলা বাহুল্য চিনিও সঙ্গে আনতে ভুলে গিয়েছিলাম। তাই মগে দুধ ফুটিয়ে কিছুটা তালগুড় আর চায়ের পাতা মিশিয়ে ফুটিয়ে নিই। বিশ্বাস করুন, এই দ্রবণটির কিন্তু চায়ের সঙ্গে যে মিল ছিল তাতে সন্দেহ নেই। জড়ো হওয়া লোকগুলোর কাছ থেকে কয়েকটা ডিম কিনে সেদ্ধ করে নিয়ে প্রাতরাশ সারি। সকাল 7টা নাগাদ দেখি মনের জোর আবার ফিরে এসেছে। সারা রাত ঘাসকিটের কামড়ে হওয়া ক্ষতগুলোর জ্বালা যন্ত্রণাও যেন কিছুটা কমেছে। তাই এবার মনে হয় চিতাটার একটা ব্যবস্থা করা উচিত।